হাজার হাজার লোক গ্রেফতার করা হবে, পত্রিকায় বড় বড় হেডিং হবে যে 10,000 5,000 লোককে গ্রেফতার করা হয়েছে। ইভেন দেয়ার উইল বি সাম ক্যাজুয়ালিটি, কাপল অফ মানুষ মারাও যেতে পারে, রাইট? এই সেম কাজটাই যদি আপনি একটা বার্নিং ইস্যু নিয়ে করেন, যে দ্রব্যমূল্য কেন এত বেশি, হ্যাঁ, তাহলে একটা লোক যখন মার খাবে দ্রব্যমূল্যর জন্য যে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ লাইফের একটি আলোচনায়। আমি সাফায়াত যথারীতি আছি আপনাদের সাথে। আমার সাথে আমাদের যে নিয়মিত দুইজন আলোচক, জনাব ইমতিয়াজ মির্জা এবং জনাব রাশেদ, তারাও আছেন। এবং আমরা আমাদের মাঝে আমাদের আরেকজন বিশেষ অতিথিকে পেয়েছি, আমাদের প্রিয় শালীন ভাই। আহ, মির্জা ভাই, শালীন ভাই, রাশেদ ভাই, আসসালামু আলাইকুম, আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা আজকে আলোচনা করব আসলে বর্তমানে বাংলাদেশের চলমান রাজনীতির বিভিন্ন দিক নিয়ে। আম, আমরা আমরা দেখতে পাচ্ছি যে একটু কোথায় যেন একটু ভাটা পড়ে গিয়েছে বিভিন্ন, যে ধরেন সরকারের পক্ষ থেকে বা সরকার বিরোধী যে বাংলাদেশের যে রাজনীতি, কোথায় যেন আমার মনে হচ্ছে একটু কোথাও ছন্দপতন, এবার কোথাও একটু উৎসাহে একটু ভাটা পড়ে গিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। মির্জা ভাই, আপনি যদি শুরু করতে চান। হ্যাঁ, তো আমাদের মানে মেইন গেস্ট আজকে শালীন ভাই। শালীন ভাই, ওয়েলকাম। তো থ্যাংক ইউ। প্রথমে শুরু করি কিছু ইন্ট্রোডাকশন দিয়ে। বিএনপি গত বছর 2013-তে আমরা খুবই একটা স্পিরিটেড একটা আন্দোলন দেখতে পাইছি, যে বিএনপি একটা এরকম একটা পার্টি যারা 15 বছর ক্ষমতার বাইরে, 15 বছর ক্ষমতার বাইরে থাকা মানে অনেক পার্টি দুর্বল হয়ে যাওয়া, তার মানে দল চালাতে সাংগঠনিক শক্তি, সেই বিএনপির ফিনিক্সের মতো উত্থান ঘটছে। প্রথমে এটা শুরু হয়েছে যে র্যাবের উপর স্যাংশন আসলো সেটার পর থেকে। এরপর দেখা গেল যে বিএনপি অনেকগুলো মহাসভা সমাবেশ করলো, এবং অ্যাট ওয়ান পয়েন্ট বিএনপি আমেরিকা এবং অন্যান্য পশ্চিমাদের সহযোগিতায় বিভিন্নভাবে তারা স্পিরিটেড হয়ে এমন একটা পর্যায়ে চলে আসছিল যে দে উইল টপল দ্য গভর্নমেন্ট, অর মানে খুব একটা বড় ধরনের একটা ঝাঁকা দিতে পারবে। বাট দ্য দিস টোটাল স্পিরিট ফিজল আউট 28শে অক্টোবরের পরেই, যখনই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হলো জনসমাবেশ। এরপর থেকেই মোটামুটি বিএনপির যত ধরনের অ্যাক্টিভিটি একটা ডাউন টার্ন আমরা দেখতে পাইছি। এবং শুধু তাদের বডি ল্যাঙ্গুয়েজে না, তাদের সব ধরনের গত 3-4 মানে 4-5 মাসে তাদের মধ্যে কোনো ধরনের কিছুই দেখা যায়নি। এর গত 4-5 মাসে সবচেয়ে বড় আন্দোলন হলো ভারতীয় পণ্য বয়কট আন্দোলন। ওইটার সাথে বিএনপির ব্যাকগ্রাউন্ড কিছু সংযোগ থাকলেও ওটা বিএনপির আন্দোলন না। তো এখন এগুলি নিয়ে যারা অনলাইনে, যারা থট লিডার, সালিম ভাই একজন থট লিডার, এরকম অনেকেই লেখালেখি করতে চাচ্ছেন, যারা মিডল সেন্ট্রিস্ট অথবা প্রগ্রেসিভ, অথবা মানে বাংলাদেশে যারা চিন্তক, ফেসবুকে লেখালেখি করেন, অনলাইনে লেখালেখি করেন, যাদের ইনফ্লুয়েন্স আছে। আম, তো তখন দেখা যায় যে বিএনপির সমালোচনা করলে বিএনপি নিজেদের সমালোচনা কোনোভাবে নিত না, পজিটিভ না নেগেটিভ কোনো সমালোচনাই তারা নিতে পারেন না। তারা যে এক্সকিউজ গুলো আনে সেটা হলো যে তারা খুবই অপ্রেসড, তারা অত্যাচারিত, এই কারণে তাদের সমালোচনা করা যাবে না। কিন্তু সমালোচনা না করলে বিএনপির সবচেয়ে বড় ব্যর্থতা হলো যে আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আছে এটাই বিএনপির মানে সিম্বল, যে এটা যে তারা ব্যর্থ। সেটা যেভাবেই হোক এটা তারা ব্যর্থ। এখন তারা যে নামাইতে পারতেছে না, এটাই তো একটা ইট ইট সেলফ একটা সমালোচনা। তো এই সমালোচনাটা বিএনপি কেন নিতে পারে না? সালিম ভাই, আপনার কাছে আমাদের প্রশ্ন। ধন্যবাদ মির্জা ভাই। আসলে বিএনপির সমালোচনা না বলে আমরা যদি বলি যে সার্বিকভাবে বিরোধী রাজনীতির মূল্যায়ন, তাহলে জিনিসটা ভালো হয়। তো এটা করতে গেলে আমাদের যে জিনিসটা সবার আগে মাথায় রাখতে দরকার, যে বাংলাদেশ বলতে এই বাংলার পূর্ব অংশের যে ভূখণ্ড, এখানকার জনগোষ্ঠীর একটা দীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। সেই ইতিহাসটা যদি আপনি মোটা দাগে আপনার বঙ্গভঙ্গ থেকে শুরু করেন, 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত যতগুলো রাজনৈতিক ঘটনা ঘটেছে, সবগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড, কোনোটাই বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। তো 71-এর স্বাধীনতা লাভের পর আমরা বিভিন্ন রকমের সরকার ব্যবস্থা দেখেছি। 71 থেকে 75 একটা অভিজ্ঞতা আমাদের আছে। এরপর সামরিক শাসনের অভিজ্ঞতা আছে, সামরিক শাসন বিরোধী আন্দোলনের একটা অভিজ্ঞতা আছে, তারপর কিছু রক্তাক্ত ঘটনার অভিজ্ঞতা আছে আমাদের। এইগুলো সার্বিকভাবে বিবেচনায় নিয়ে, মাথায় রেখে, ব্যাকগ্রাউন্ডে
রেখে আমাদের চিন্তা ভাবনাগুলো করা উচিত। তো মোটা দাগে আমরা যদি 1990-এর পর থেকে একটা সময় ধরি, যে সময় থেকে আমাদের গণতন্ত্রের অভিযাত্রা, তো 90-এ আমাদের মধ্যে যে জিনিসটা ছিল যে একটা সামাজিক চুক্তি, একটা নতুন সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা আমরা সবাই এগ্রি করেছিলাম যে অন্তত পক্ষে 5 বছর পর পর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন হবে। এভরিবডি ওয়াজ এগ্রি টু দ্যাট। এবং সেই সোশ্যাল কন্ট্রাক্টের উপরেই দেখবেন পরবর্তী 3টা নির্বাচন খুব সুন্দরভাবে হয়েছে এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর হয়েছে। এবং আমরা আশা করেছিলাম যে এভাবে নির্বাচনটা তো গণতন্ত্রের শুধুমাত্র প্রাথমিক যাত্রা মাত্র, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হয়। আমরা আশা করেছিলাম যে সময়ের সাথে সাথে চর্চার মাধ্যমে ভুল ভ্রান্তি শুধরে আমরা ধীরে ধীরে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণটাকে আরো শক্তিশালী করতে পারবো। তো দেখুন, সেই সময়ে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপটা যেমন ছিল সেটা যদি আমরা একটু বিবেচনায় নেই, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মধ্যপন্থী দল, একটা সেন্ট্রাল রাইট, একটা সেন্ট্রাল লেফট, দুটো খুবই শক্তিশালী দল। এক নির্বাচনে এক দল বিজয় হলে আরেক দল পরবর্তী নির্বাচনে বিজয়ী এসছে। তাদের ভোটের হারও মোটামুটি কাছাকাছি 30 থেকে 35% মধ্যে। তো দুটো শক্তিশালী মধ্যপন্থী দল ছিল বাংলাদেশে। আর বাম দিকে আপনার সিপিবি সহ কিছু লেফটিস্ট পার্টি ছিল এবং ডান দিকে জামাত ইসলামী সহ আরো কিছু রাইটিস্ট পার্টি ছিল। তাদের একটা ভোট ব্যাংক ছিল ছোট আকারে। তো মোটামুটি এইখানে পলিটিক্যাল একটা ভারসাম্য ছিল, একটা ব্যালেন্স ছিল। কিন্তু এই ব্যালেন্সটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে থাকে যখন আপনার বিএনপি জামায়াতের সাথে জোটবদ্ধ হওয়ার মাধ্যমে ধীরে ধীরে রাইট লিনিং হয়ে যেতে থাকে। এই ঘটনাটা আমরা দেখেছি 2001 সালে জোটবদ্ধভাবে নির্বাচনে তারা বিরাট বিজয়ের পর থেকে তাদের বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এই বিষয়গুলো স্পষ্ট হতে শুরু করেছে। এর মধ্যে যদি আমি উদাহরণ দেই, 3টা মোটা দাগে বড় ঘটনা। 1 নম্বর হচ্ছে নির্বাচনের পরপরই দেশের সংখ্যালঘুদের উপর কিছু আক্রমণের ঘটনা। 2 নম্বর, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা। এবং 3 নম্বর, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের জন্য 10 ট্রাক অস্ত্র আমদানি। এই 3টি ঘটনাকে অনেকে হয়তো প্রথম ঘটনা, যেটা সংখ্যালঘুদের উপর আক্রমণ, এটাকে অতিরঞ্জিত বলে এড়িয়ে যেতে চাইবেন। আর পরবর্তী ঘটনা দুটোর জন্য নানান রকম কনস্পিরেসি থিওরি অনেকে দাঁড় করাতে চাইবেন। কিন্তু বাস্তবতা হলো যে জোট সরকার ক্ষমতায় থাকায় সময়ে এই ঘটনাগুলো ঘটেছে। তো এখনকার যে কোনো ঘটনার জন্য যেহেতু আমরা শেখ হাসিনা সরকারকে দায়ী করি, তো ওই সময়ের ঘটনাগুলোর জন্য ওই সময়ের ক্ষমতাসীন সরকার কোনো দায়ী এড়িয়ে যেতে পারে না। সেটা আপনি কতটুকু ম্যানেজ করতে পেরেছেন, কতটুকু পাবলিক পারসেপশনে সেটা ম্যানেজ হয়েছে বলে মনে করেছে জনগণ, এটা একটা বড় প্রশ্ন রয়ে গেছে। তো এই যে বিএনপির ডান দিকে ধীরে ধীরে ঝুঁকে যাওয়া এবং সেখানকার ভোটের যে হিসাব, এই পুরো বিষয়টাকে সেন্টার লেফট হিসাবে আওয়ামী লীগ এবং বাংলাদেশের বামপন্থী যে দলগুলো, তাদেরকে প্রচন্ডভাবে আতঙ্কিত করেছে। দ্বিতীয়ত, আমাদের প্রতিবেশী ভারত তার নিরাপত্তা নিয়ে প্রচন্ড রকম উদ্বিগ্ন হয়ে পড়েছে। এবং দেশের ভেতরে যে আপনার সেকুলার এস্টাবলিশমেন্ট ছিল, বাংলাদেশ গঠনের পর থেকেই এই এস্টাবলিশমেন্টটা আপনার রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হচ্ছে ব্যুরোক্রেসি, মিডিয়া এবং এনজিও সহ নাগরিক সমাজের যে অংশ, তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তো এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপে যে ইমব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যতদিন আবার ফিরে না আসবে, বিরোধী দলের পক্ষ থেকে যত ধরনের আন্দোলন, যত ধরনের কর্মসূচি নেওয়া হোক, সেটা হয়তো একটা আন্দোলন আমরা দেখব, গড়ে উঠবে, কিন্তু সেটা পরিণতির দিকে যাবে বলে আমার মনে হয় না। কারণ আমাদের মূল সমস্যা হচ্ছে ওই পলিটিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে যাওয়া। শালীন ভাই, আমি সেটাকে আপনাকে অ্যাড্রেস সবার আগে করতে হবে। শালীন ভাই, একটা প্রশ্ন করবো এখানে। আপনি যে ধরেন জি জি থাকে না, এই যে পাওয়ার স্ট্রাকচারের বা পাওয়ার ব্যালেন্সের মধ্যে যে ধরেন যে সেকুলার এস্টাবলিশমেন্টের যে ভূমিকার কথাটা বললেন বা তাদের যে ইম্পর্টেন্সের যে কথাটা বললেন, আমি এটা আমার একটা ব্যক্তিগত অবজারভেশন যে বাংলাদেশের মানে মেজরিটি যারা, তারা হয়তো পাওয়ার সাইকেলের অংশ না। হ্যাঁ, মেজরিটি যাদের ভিতরে যারা কিনা হয়তো, হ্যাঁ, যাদের ভিতরে ধর্মের ভীরুতা আছে, যারা কখনোই ওই যে সেকুলার এলিট এস্টাবলিশমেন্টের যে অংশটার কথা আপনি বলছেন তাদেরকে কখনো
এদেরকে ওনও করে না বা এদের সাথে নিজেকে কখনো ইনভলভ করে না। তো তাদের ভিতরে কিন্তু সবসময় একটা মানসিকতা বা একটা প্রবণতা আমি দেখেছি যে এদের গুরুত্বটাকে তারা কখনো আমলে নিতে চায় না। তাদের কথা হচ্ছে কি, দে ডোন্ট রিপ্রেজেন্ট আস, দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য মেজরিটি, তাহলে আমরা কেন তাদেরকে এত গুরুত্ব দিচ্ছি, কেন তাদেরকে আমরা এত মাথায় তুলছি? যে তথাকথিত যে শিক্ষিত যে যে সেকুলার যে 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 শিক্ষিত অংশটা, হ্যাঁ, এখন এটা হয়তো আমরা আরেকটা দৃষ্টিকোণ থেকে আমরা হয়তো দেখতে পারি যে হ্যাঁ, তারা ধরেন মিডিয়া ন্যারেটিভ তারা তৈরি করছে, মিডিয়াটা তাদের কন্ট্রোলে। এখন বর্তমানে পৃথিবী যেভাবে চলছে, যে হুয়েভার কন্ট্রোলস দি ন্যারেটিভ আলটিমেটলি কন্ট্রোলস দ্য পলিটিক্স। তো আপনি এখানে এই এই প্যারালালটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, নাম্বার ওয়ান, খুবই সুন্দর প্রশ্ন। নাম্বার ওয়ান, আমাদের বুঝতে হবে যে আমাদের রাষ্ট্রের স্ট্রাকচারটা কি। এক এক রাষ্ট্রের স্ট্রাকচার তো এক এক রকম। আমরা তো একটা কমিউনিস্ট রাষ্ট্র তৈরি করিনি, বা আমরা একটা ইসলামিক রাষ্ট্র করিনি। আমাদের রাষ্ট্রের স্ট্রাকচার হচ্ছে বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্র। বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে মিডল ক্লাস হচ্ছে মেইন ফোর্স, কারণ তারা আপনার শিক্ষা দীক্ষা সংস্কৃতিতে অর্থনৈতিক ভাবে অগ্রসর থাকে। এখন আপনি যেটা বললেন যে এই যে আপনার এস্টাবলিশমেন্ট, এটা তো গণবিচ্ছিন্ন, অল্প সংখ্যক মানুষ। এটা পৃথিবীর সব বুর্জোয়া গণতান্ত্রিক রাষ্ট্রে একই অবস্থা। আপনি আমেরিকাতে দেখেন, এখানে লবিং করে বা মিডিয়া বা বড় বড় ব্যবসায়ী যারা কন্ট্রোল করে, তারা খুব অল্প সংখ্যক মানুষ, তাই না? 1%, ওয়ান কিন্তু পার্সেন্ট আপনার এই বিষয়টাকে, হ্যাঁ, তো এই বিষয়টাকে যে আপনার জনগণের কথাগুলো এস্টাবলিশমেন্টকে শোনানো, এই কাজটা হচ্ছে পলিটিক্যাল পার্টির কাজ। আমরা আমেরিকাতে ধরেন, আমি রিপাবলিকান হলে আমি রিপাবলিকান পার্টির যে রিপ্রেজেন্টেটিভ তাকে পুশ করতে পারবো, আমি ডেমোক্রেট হলে আমি ডেমোক্রেট পার্টির যে যে ক্যান্ডিডেট তাকে পুশ করতে পারবো। এভাবেই আপনার এই ধরনের রাষ্ট্রগুলো চলে। এখন আপনি চিন্তা করে দেখেন, বাংলাদেশের রাজনীতিতে দুইটা বিষয় আপনি কখনোই উপেক্ষা করে রাজনীতি করতে পারবেন না। একটা হচ্ছে মুক্তিযুদ্ধ, আরেকটা হচ্ছে ইসলাম। আপনি অতীত ইতিহাস দেখেন, আওয়ামী লীগ এবং বিএনপি দুটো মধ্যপন্থী দল, দুটো দলের কিন্তু এই দুটো বিষয়কে চমৎকার ভাবে ব্যালেন্স করে রাজনীতি করে। আপনি আওয়ামী লীগের মধ্যেও দেখেন, আপনি যেখানে মুক্তিযুদ্ধের প্রতি একটা ডেডিকেশন পাবেন, ইসলামকেও কিন্তু তারা একেবারে বাদ দিয়ে দেন। আপনি তাদের কার্যকলাপে দেখবেন। আপনি বিএনপি যতদিন আপনার ক্ষমতার রাজনীতিতে ছিল, ভোটের রাজনীতিতে ছিল, বিএনপির মধ্যেও এই বিষয়টা ছিল। তারাও মুক্তিযুদ্ধকে ওন করেছে, তারা ইসলামকেও ওন করেছে। কিন্তু এই বিষয়গুলো যখন পরস্পরের দ্বন্দ্ব হিসাবে আবির্ভূত হয়, এবং তখন মধ্যপন্থী দলের কাজ হলো জনগণকে দ্বন্দ্বের দিকে উস্কে না দিয়ে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করা। এইটা যখন নষ্ট হয়ে যায়, তখন আমরা এই যে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এসেছি। এখন আপনার এস্টাবলিশমেন্ট তো পলিটিক্যাল পার্টিগুলোর প্রেসারে এস্টাবলিশমেন্ট জনগণের কথা শুনে, তা না হলে এস্টাবলিশমেন্ট সবসময় গণবিরোধী বুর্জোয়া রাষ্ট্রগুলোতে। তো এখানে পলিটিক্যাল পার্টিগুলোর ভূমিকা হচ্ছে মুখ্য, এস্টাবলিশমেন্টকে বাগে রাখার জন্য। যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো ব্যালেন্স নষ্ট হয়ে গেছে, তো কোনো পলিটিক্যাল পার্টি এখন আর এস্টাবলিশমেন্টকে বাগে রাখতে পারছে না। এস্টাবলিশমেন্ট তার নিজের ইচ্ছা মতো চলছে। তো ঠিক তো আছে, এটা থ্যাংক ইউ সালিন ভাই। আমি সাফায়েতের প্রশ্নটার একটু উত্তর দিব, এরপর আবার আমরা মেইন টপিকে চলে আসবো। সাফায়েত, যেটা এটা আমেরিকার ওই যে সালিন ভাই যে কথাটা বললো, আমেরিকাতে একটা মানে একটা পুরোপুরি এরকম একটা ডিভাইডই আছে, 1%। এরা এরা মারি, তারপর ইন্টারেস্ট আর সব ধরনের পাওয়ার এরা কন্ট্রোল করে, এবং লবিস্ট টবিস্ট যা আছে সব এদের, বিলিনিয়ার যারা আছে তাদের ইশারায় কিন্তু আমেরিকা রাষ্ট্র চলে। এই যে ট্রাম্পের যারা সাপোর্টার, এরা কিন্তু এই স্ট্যাবলিশমেন্টেরই বিরোধী, কিন্তু এরা দেখা যায় যে এরা সব রেসিস্ট, তারপর ধার্মিক, তারপর অন্য সব ধরনের মানে ডিজেনারেট এদের মধ্যে আসছে। তো মেইন মানে যেই এদের কথা অনুযায়ী যদি আমেরিকার রাষ্ট্র চালাইতে হয়, তাহলে আমেরিকাকে, ট্রাম্পকে তোমার এক না একতন্ত্র বানাই দিতে হবে। মানে এটাই কিন্তু তাদের ডিমান্ড, এবং ট্রাম্প কিন্তু অন ইজ ওয়ে টু তোমার মানে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। তো বাংলাদেশের যেই মানে এলিট শ্রেণী বলো আর যেটাই বলো, দে আর দ্য পাওয়ার স্ট্রাকচার। এখানে যেরকম পাওয়ার স্ট্রাকচার, এদেরকে ডেমোক্রেট পার্টিও এদের মানে মানে তুষ্ট করে, রিপাবলিকানরাও তুষ্ট করে। কিন্তু বিএনপি এদের থেকে যদি দূরে সরে যায়, যেটা বিএনপি করতেছে, সেই কারণেই বিএনপি মানে এখন তোমার পাওয়ারের ধারে কাছে যেতে পারতেছে না। এটাই হলো যে তোমার একটা মানে উত্তর, যে এই এটা সত্য যে ভোটের রাজনীতিতে বিএনপি জিতবে, বিএনপি সবকিছু, এই জন্যই তারা ভোটই বাদ দিয়ে দিছে। দে হ্যাভ দ্য পাওয়ার,
যে এস্টাবলিশমেন্টের কথা তুমি সমালোচনা করলা, দে হোল্ড দ্য রিয়েল পাওয়ার ইন বাংলাদেশ। না, তার মানে তো জিনিসটা তো আলটিমেটলি এরকমই দাঁড়াচ্ছে না যে এখন যদি কাউকে আমি আমি মানে মানে বিএনপি বা যেই হোক তারা যদি এই পাওয়ার স্ট্রাকচারে আবার ঢুকতে চায়, তাকে আলটিমেটলি আপনার এই এই যে যারা সেকুলার এলিটস বা যারা হচ্ছে গিয়ে মানে পাওয়ারফুল যে লটটা, এদের সাথে একটা কম্প্রোমাইজে তাদেরকে আসতে হবে। জিনিসটা কি তাহলে এরকমই দাঁড়াচ্ছে না? হ্যাঁ, গণতন্ত্র হ্যাঁ, মানে তো অবশ্যই কম্প্রোমাইজ। তাদের 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 কম্প্রোমাইজে তো আসতেই হবে। তাদের কম্প্রোমাইজে না এসে তো মানে তারা কিছুই করতে পারতেছে না। আলটিমেটলি বিএনপি তো কিছু করতে না, দ্য রেজাল্ট শোজ, রাইট? বিএনপি তো মানে ওই ধরনের কোন ধরনের তাদের রিচও নাই তাদের, যে কারণে আমাদের এই শোটা আমরা করতেছি যে কেন বিএনপি করতে পারতেছে না। তুমি যতই সমালোচনা করো, দে হোল্ড দ্য পাওয়ার। এখন তাদেরকে কি পুরোপুরি যদি তাদেরকে টপল করতে হয়, দেন ইউ জাস্ট তোমার ওই বিপ্লবী রাজনীতি করতে হবে। বলশেভিকরা যেটা করছে, কিউবাতে যা হচ্ছে, এই আফ্রিকানরা কান্ট্রিগুলিতে যে তোমার সরকার তোমার অস্ত্র দিয়া, ভায়োলেন্স দিয়া অথবা অন্য কোনো ভাবে পতন করে, এই ধরনের পতন করে যদি তুমি নন ভায়োলেন্ট ওয়েতে অথবা তোমার লেস ব্লাড শেড করে করতে চাও, দেন তোমার এদের সাথে কোনো একটা কম্প্রোমাইজ করে তাহলেই যেতে পারবে। এবং সালিন ভাইয়ের যে পয়েন্ট, এই এই পাওয়ার স্ট্রাকচারের সাথে কম্প্রোমাইজ করেই কিন্তু বিএনপি চলতো। বিএনপির কে কোনো এরকম মানে সুফি সাধ্বী বা একটা বিশাল একটা ই দল, মানে খুব নীতিবান এই দল ভাবার কোনো কারণ নেই। তারাও পাওয়ার স্ট্রাকচারের অংশ, তাদের মধ্যেও দুর্নীতিবাজ আছে, এটা তো অস্বীকার করে নাই। হ্যাঁ, তারা করছে 1%, আওয়ামী লীগ এখন করতেছে 100%। তারা করছে একটা সহনীয় পর্যায়ে, তারা যেটাই চুরি করছে তারা মুখটা নত করে রাখছে। এখন আওয়ামী লীগ যেরকম আপনার গলাবাজি করে বলে যে হ্যাঁ পারলে ঠেকা, ঠিক না? তো বিএনপি কে ওইরকমই করে, বিএনপি এই পাওয়ার স্ট্রাকচারই অংশ। তো এখন ওই পাওয়ার স্ট্রাকচার একদম ভুলে গিয়া যে তারা মানে সব কন্ট্রোল করে, এটা বিএনপির একটা ভুল ডিসিশন। এনিওয়ে, আমরা মেইন টপিকে আমরা আসবো। আচ্ছা, আমি একটা কথা বলে দিই, হ্যাঁ, আমি একটু বলি, 1 মিনিট। এই বিষয়টা ক্লিয়ার হবে যদি আপনি 2-3টা উদাহরণ নেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিপ্লবী ঘটনা তো আপনার মুক্তিযুদ্ধ। পাকিস্তানি একটা ফোর্সকে, পাকিস্তানি একটা স্টেটকে যুদ্ধে পরাজিত করে নতুন একটা স্টেট। কিন্তু সেই যুদ্ধের পরেও যে পাওয়ার স্ট্রাকচারটা, সেটাকে আমরা বদলাতে পেরেছিলাম তখন? পারিনি। সেই পাওয়ার স্ট্রাকচারের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। হ্যাঁ, 90s-এ যে গণ পাকিস্তানিদের অভ্যুত্থান, আওয়ামী লীগ এরশাদের পতন, রিপ্লেস করছে। হ্যাঁ, আপনার 90s-এ যে গণ অভ্যুত্থান, এরশাদের পতনের পর আমরা কি সেই পাওয়ার স্ট্রাকচারকে পরিবর্তন করতে পেরেছি? পারিনি। কারণ আমাদের রাজনীতি হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। এই পাওয়ার স্ট্রাকচারকে উৎখাত করতে হলে আপনার বিপ্লবী রাজনীতি যেতে হবে, যেটা ইমতিয়াজ ভাই বললেন। বিপ্লবী রাজনীতির জন্য আপনার শক্তিশালী বিপ্লবী পার্টি থাকতে হবে, বিপ্লবী নেতা থাকতে হবে। বিএনপি ইজ নট এ বিপ্লবী পার্টি, দেয়ার ইজ নো রেভলিউশনারি লিডার বিএনপি ওভার ইজ দেয়ার। নট আন্ডারগ্রাউন্ড তো পার্টি এই অ্যাজ ওয়েল। বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ, সালিন ভাই, ওকে, তো লেটস মুভ যেটা অন। হলো যে আপনার কাছে হ্যাঁ, কোয়েশ্চেন যে বিএনপি কেন সমালোচনা নিতে পারে না, আপনি ব্যাকগ্রাউন্ডটা বলছেন যে আমরা কি চাই এবং কি করব, থ্যাঙ্কস ফর দ্যাট। বাট বিএনপি সমালোচনা নিতে পারে না কে, ভেরি শর্টলি যদি বলেন তাহলে আমরা নেক্সট টপিকে না, যাই। বিএনপি কিন্তু আসলে সমালোচনা নিতে পারতো এক সময়। এখন আপনি জিয়াউর পারতেছে না রহমানের কেন? সময় বলেন বা খালেদা জিয়ার সময় বলেন, আপনি অনেকের লেখা দেখলে বুঝতে পারবেন যে বিএনপি সমালোচনা নিতে পারতো সে সময়। হ্যাঁ, বিএনপি এতটা প্রতিক্রিয়া দেখাতো না। কিন্তু ওই যে আমি বললাম, বিএনপি আস্তে আস্তে রাইট লিনিং হয়ে যাচ্ছে। যেটা হলো যে আপনি আপনার ইসের মধ্যে একটা কথা বলছেন যে বিএনপির ভিতরে জামাতের ইনফিলট্রেশন করছে, এবং এটা যেটা আমি দেখতেছি এখন যে জামাতের ইনফ্লুয়েন্স এখনো প্রবল বিএনপির উপরে। ধরেন ইন্টেলেকচুয়াল ফ্রন্টে বা যে কোনো ইস্যুর মধ্যে জামাতি যেই ন্যারেটিভ এবং যেই তাদের যে ইন্টেলিজেন্সি, এটা বিএনপির নিজের ইন্টেলিজেন্সের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক যে কোনো মানে ন্যারেটিভ তারাই কন্ট্রোল করে মোটামুটি, বা তাদের দিকে ঘুরে নিতে পারে। এই জিনিসটা কি আপনি খেয়াল করছেন এটা, বা এটার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? হ্যাঁ, না, এটা আপনি ঠিকই বলেছেন। তার আগে আগের পয়েন্ট একটু বলে নিই, যেটা আপনি বলছিলেন যে বিএনপির সমালোচনা করা যায় না। আমি বলছিলাম যে বিএনপির সমালোচনা এক সময় করা যেত, এখন সমালোচনা করা যায় না। এই জিনিসটাও আমরা বুঝবো কিভাবে? কারণ আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় যে ফিডব্যাক পাই, এটা তো সাধারণ কর্মীদের ফিডব্যাক। কিন্তু সমালোচনা করার মতো তো আসলে নেতৃত্ব সামনে নাই। আপনি যে একটা নেতৃত্বকে প্রশ্ন করবেন, সেই নেতৃত্ব তো সামনে নাই, আপনি তাকে প্রশ্ন করবেন কিভাবে? ধরেন আমার বিএনপির নেতৃত্বের প্রতি আমার একটা প্রশ্ন আছে, হাউ ডু আই সাবমিট মাই মাই কোয়েশ্চেন টু হিম, হাউ ডু আই হুম। গেট দ্য অ্যান্সার? তো বিএনপির সমালোচনা করা যায় কি যায় না, সেটাও আসলে আমরা জানি না। এটা একটা
বিজার সিচুয়েশন, তাই না? আচ্ছা, না, আচ্ছা, অনলাইনে আমরা তো সবাই লেখালেখি করি, কিন্তু বিএনপির যখনই সমালোচনা করি আমরা তাদের খুবই মানে পজিটিভ বিষয়ের মধ্যে, ইভেন একটা ভালো লেখা লিখলেও সেখানে তারা বক্রোক্তি করে অথবা না মানে ওটা তো গ্রাসরুট লেভেলের কর্মীরা করে, গ্রাসরুট তাই না? লেখনী এখন করে। তাদের নানা রকম হ্যাঁ, ক্ষোভ হতাশা থাকতে পারে, সেটা তো ভিন্ন বিষয়। আমরা তো চাচ্ছি বিএনপির নীতি নির্ধারণী ইভেন নীতি লোকজন কি নির্ধারণীদের ভাবে সেটা সাথেও তো জানার জন্য। আমাদের কিছু যোগাযোগ ছিল, তো আমরা তো তাদের আচরণ দেখছি, তারা তো নিতে পারে না অনেকটাই। না কিন্তু সেগুলো পাবলিকলি বলতে হবে, হ্যাঁ, পাবলিকলি, কারণ পলিটিক্স তো আপনার মানে পার্সোনাল বিষয় না, এগুলো পাবলিক আলোচনার বিষয়। হ্যাঁ, তো পাবলিকলি বললে আমরা বুঝতে পারতাম যে এই সমালোচনাটা তারা নিতে পারছে না, বা এই সমালোচনার উত্তরে তারা তাদের অবস্থানটা এই, কিন্তু সেটাও তো জানার কোনো সুযোগ নেই, হুম, তাই রাশেদ, না? go on. শালীন ভাই, জি কোয়েশ্চেনটা দুই পার্টে। এটা জি প্রথম জি। পার্ট হলো এরকম যে যে শহরের যে মধ্যবিত্ত শ্রেণীটা আছে, তারপর এই যে যারা ওই 1% হয়ে এক্সিকিউট করে সবকিছু, রাইট? এডুকেটেড হুম, মিডল ক্লাসটা, আবার এর সাথে আসতেছে প্রগতিশীল গ্রুপটা, প্লাস ওই 1% যারা পাওয়ার হোল্ড করে। এবং এই ইকুয়েশনের আরেকটা অংশ হলো, আমি ক্ষমতায় যাওয়ার পথের ইকুয়েশন বলতেছি, ওই ইকুয়েশনের হুম, আরেকটা অংশ হলো যে পার্শ্ববর্তী দেশ ভারত, রাইট? হুম, এখন হুম, এই তিনজনের সাথে একই সাথে মানে বিএনপি কি করতে পারে? কারণ ড্যামেজ অলরেডি অনেক হয়ে গেছে। এই হুম, ড্যামেজ জি। কন্ট্রোলের জন্য বিএনপি আসলে কি করতে পারে, যেটা করলে পরে আ- এখন তো আপাতত কিছু হবে না, কিন্তু একটা লং টার্মে এই যখন কোনো সময় অপরচুনিটি তৈরি হবে, তারা বিএনপি কে একটা অপশন হিসেবে ভাববে। আপনার কি মনে হয় যে এই মুহূর্তে থেকে আস্তে আস্তে কিভাবে কোর্স কারেক্ট করতে পারে তারা? না আসলে বিএনপির এই বিষয়ে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা যে একেবারে নেই তা না। আপনার হয়তো জানা থাকার কথা যে সিপিবির মতো দলও কিন্তু জিয়াউর রহমানের সাথে খালকাটা কর্মসূচিতে অংশ নিয়েছে, তাই না? সো দেয়ার ইজ আপনার দে হ্যাজ এক্সপিরিয়েন্স। তো এখনকার সময়ে যেটা যেহেতু দূরত্ব তৈরি হয়ে গেছে, সেটা এক নাম্বার কথা হচ্ছে যে জনগণের ইস্যু নিয়ে আপনার আন্দোলনে থাকতে হবে। সেটা আপনার অর্থনৈতিক ইস্যু হোক, সাংস্কৃতিক ইস্যু হোক, ধর্মীয় ইস্যু হোক। আপনি ধর্মীয় ইস্যুতে আপনি ধর্মীয় আহ, যারা রাজনীতি করে তাদের সাথে যদি আলোচনা করতে পারেন, আপনি সেকুলার কালচারাল ফ্রন্ট যারা, তাদের কোনো ইস্যুতে যদি তারা ন্যায্য কোনো কথা বলে, তাহলে সেই আন্দোলনের সমর্থন দিতে আপনার সমস্যা চাই, হুম, তাই না? তো এইভাবেই তো মানুষের দূরত্বগুলো ঘোচে। আর আপনার পাওয়ার স্ট্রাকচারের সাথে আপনি নেগোসিয়েশনে যেতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, আপনি দূর থেকে বসে থাকলে তো হবে না। তো আপনার সবার সঙ্গে যোগাযোগটা বৃদ্ধি করতে হবে, যোগাযোগটা, কমিউনিকেশন আপনার মানুষকে কাছে আনে। আপনি কমিউনিকেট না করে যদি কেউ মনে করে যে আমি যেহেতু আমার বিরাট একটা সাপোর্ট বেজ আছে, তো সবাই আমার সাথে এসে যোগাযোগ করবে, নো, দ্যাট উইল নট হ্যাপেন। এভাবে হয় না, বিকজ ইউ উইল এনজয় দ্য পাওয়ার এট দ্য এন্ড, আচ্ছা, তাহলে আমরা নোবডি এলস। হার্ট অফ দ্য ইস্যু ধরি। সরি সালিম ভাই, একটু ইন্টারাপ্ট করি হুম, এখানে। জি এই যে জি। আপনি বললেন যে বিএনপি দেশের কোনো যেই ব্যাপারগুলাতে আম, সে তারা পার্টিসিপেট করে না, এটা কিন্তু তাদের মধ্যবিত্ত বা প্রগতিশীল বা হোয়াট এভার বাংলাদেশের ইভেন সাধারণ মানুষের সাথে একটা বড় দূরত্ব। যদিও আজকে যদি ভোট হয়, আমার বিশ্বাস 80% ভোট বিএনপির যাবে। আওয়ামী লীগ উইল বি ওয়াইপড আউট আজকে যদি নির্বাচিত হয়। এই যে ভারতে এই কথাটা অনেকেই বলতেছে যে আহ, বাংলাদেশে নির্বাচন হলে তো আমাদের সব কাজ করাই আছে। তো আমরা তো মানে আমাদের প্রবলেম, আমরা নির্বাচন দিতে পারতেছি না। এখন নির্বাচনের পর্যন্ত যাওয়ার বিএনপি কেন সাধারণ মানুষের কথা বলতে পারতেছে না, যেই কারণে আমরা কংগ্রেসের কথাগুলো তুলতেছি। বিএনপি কেন সাধারণ মানুষের সাধারণ ইস্যুগুলো বলতে, যে বিদ্যুতের ইস্যু হোক, তেলের দাম বাড়ানোর ইস্যু হোক, এই ট্রাফিক জ্যামের কথা হোক, আপনার গরমের কথা হোক, অথবা মশা, এই ধরনের ছোটখাটো বহু বহু ইস্যু আছে, এগুলো তো বিএনপি তারেক জিয়ার বা আপনার তারেক রহমানের বা ওই টপ লিডারশিপ তাদের, ইভেন ওয়ার্ড পর্যায়ের কর্মী তারাও তো এগুলিতে মানে ই করতে পারে। এই দেখেন আওয়ামী লীগ কিন্তু ওই যে ধান কাটতে চলে যায়, এই যে কোনো একটা ইস্যু পায়, মানে ওটাতে একটা অ্যাটলিস্ট মানে দেখানোর জন্য করে তারা। তো এই যেই না এটাই ভোকালটা, তো। এবং আরেকটা কথা বলে নিই এখানে, যে বিএনপি যখন একটা কিছুতে বলে, আওয়ামী লীগ সাথে সাথে ওটা রেকটিফাই করার চেষ্টা করে, কারণ বিএনপি বলে জানে যে তাদের হিউজ একটা ভয়েস আছে এবং বিশাল একটা পাওয়ার, দিস উইল রেজোনেট থ্রু আউট বাংলাদেশ। যেমন আমি বলি যে আপনার মহাসচিব যখন আপনার
ইসের কথা হলো যে তিস্তার দিকে আমরা লং মার্চ করব, সাথে সাথে ওই দিন ভারত পানি ছেড়ে দিছে এবং ওই ইস্যুটাকে তারা রেকটিফাই করার জন্য উঠে পড়ে লাগছে। এই ধরনের বহু ইস্যু আছে যে যখন খালেদা জিয়া আপনার সুন্দরবন বাঁচাও আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করলো, তখন কিন্তু অনেক সমালোচনা হচ্ছে খালেদা জিয়া কেন করবে। দ্যাট মিনস যে তারা চায় না যে বিএনপি এই জিনিসগুলা করুক, এবং হুম বিএনপি সারপ্রাইজিংলি করে না। এবং তাদের যখন আমরা বলি যে তোমরা এগুলি করো না কেন, আমাদের তো লোক মরতেছে, দ্যাট ইজ ট্রু, অনেক অত্যাচার হইতেছে, অনেক মানুষ মারা যাইতেছে, বাট এট দ্য সেম টাইম তুমি তো এইভাবে বসেই আছো। তুমি তো অ্যাটলিস্ট এই কথাটা বলতে পারো। এখন তোমার তো কথা ছাড়া কিছুই করতে হবে না, তোমার এখানে কর্মী জনসমাবেশ কিছুই না, জাস্ট তুমি বলবা যে তুমি স্টেটমেন্ট গুলা দিবে যে মানুষ এই এই প্রবলেমের মধ্যে আছে, এই ধরনের দেখেন কি হইতেছে, মানে মানুষকে এনার্জাইজ করে। এই কথাগুলা বলে না কেন বিএনপি? আর বললেও আমাদের পর্যন্ত আসে না কেন? বিএনপির পেজ গুলাতে হয়তো কিছু কিছু বলে, কিন্তু আমরা তো এটার সাথে রেজোনেট করতে পারি না, আমরা তো এটা মিলাইতে পারি না, এটাকে অ্যাম্পলিফাই করতে পারি না। আপনার কি মনে হয় এই ব্যাপারটাতে? না, শাহিন ভাই, সেটাই যে আপনি যেটা বললেন যে আমি একটু হ্যাঁ অ্যাড করে হ্যাঁ দিই মির্জা ভাইয়ের সাথে। সরি, আমি হ্যাঁ ইন্টারাপ্ট বলুন। করলাম, মির্জা ভাইয়ের সাথে না না, অ্যাড বলেন করে দিই। বলেন বলেন। কথাটা শুনতে ভালো শোনাবে না, কিন্তু এই কথাটার একটা বিরাট বড় বাস্তব সিচুয়েশন আছে। আপনি ভোটের জন্য, আপনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য আন্দোলন করতেছেন। আপনি আজকে ঢাকা শহর ঘেরাও করবেন, আপনি জানেন এই ধরনের ঘটনা, এই ধরনের ইয়েতে গেলে ভিডিও ফুটেজ হবে যেখানে কর্মীদেরকে মারা হচ্ছে, বীভৎসভাবে পেটানো হচ্ছে, হাজার হাজার লোক গ্রেফতার করা হবে, পত্রিকায় বড় বড় হেডিং হবে যে 10,000 5,000 লোককে গ্রেফতার করা হয়েছে। ইভেন দেয়ার উইল বি সাম ক্যাজুয়ালিটি, কাপল অফ মানুষ মারাও যেতে পারে, রাইট? এই সেম কাজটাই যদি আপনি একটা বার্নিং ইস্যু নিয়ে করেন, যে দ্রব্যমূল্য কেন এত বেশি, হ্যাঁ, তখন একটা লোক যখন মার খাবে, দ্রব্যমূল্যের জন্য যে 5 কোটি 10 কোটি লোক ভুগতেছে, মারটা কিন্তু তাদের মনের মধ্যে লাগবে। হুম হুম ভোট চাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য মাঠটা কিন্তু তাদের মনের মধ্যে লাগবে, কিন্তু এত গভীরভাবে লাগবে না, কারণ ভোট তাকে তার মনস্তাত্ত্বিকে ডে টু ডে ইভেন্টে তাকে ক্ষতি করতেছে না। এই সিম্পল জিনিসটা আমরা কেন অনুপস্থিত দেখতেছি? আমি একটু মির্জা ভাইয়ের প্রশ্নটা আরো ক্লিয়ার করে বললাম, যে একটা মানুষ মারা গেছে, ওই লোকটা কিন্তু লিটারালি একটা সাধারণ মানুষ, 20-10 কোটি লোক, বাংলাদেশি মিনিমাম 10 কোটি লোক এই মুহূর্তে এই জিনিসপত্রের দামের জন্য ভুগতেছে। তারা লিটারালি এটার সাথে কানেক্ট হতে পারবে, যে এই যে আমি আজকে মুরগির মাংস 3 টুকরার বদলে 1 টুকরা অর্ধেক ভাগ করে দুজনে মিলে খেলাম, এবং এইটার প্রতিবাদ করতে গিয়ে এই লোকটা মারা গেল। এই এই সামান্য জিনিসটা কেন ওনারা কানেক্ট করতে পারতেছেন? থ্যাংক ইউ। আচ্ছা, না, সুন্দর বিষয় আসলে। ওনারা কানেক্ট করতে পারতেছে না, মানে কানেক্ট করার সবার আগে দরকার হলো ইচ্ছা, আপনার রাজনৈতিক অবস্থান, আপনার রাজনৈতিক সদিচ্ছা। আপনি এই যে ইমতাজ ভাই যেটা বললেন যে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি মানে বিপুল ভোটে পাশ করে আসবে। তো বিএনপি বিপুল ভোটে পাশ করে আসবে উইদাউট এনি কম্প্রোমাইজ টু দ্য আদার স্টেক হোল্ডার্স। দ্যাটস এ বিগ প্রবলেম। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? ইন এ ডেমোক্রেসি, if one party is certain to win the election without any compromise with the power structure, that's a big problem for the power structure. No power structure will allow that. Unless you are a revolutionary party, you can by force উৎখাত the establishment. তো আপনি তো by force করতে পারবেন না। এটা বুঝতে So, পারি না, উইনার আমাকে টেক একটু এক্সপ্লেইন করেন প্লিজ। এটা না, কি? ধরেন যে উইনার টেক আজকে আপনি নির্বাচন দিলে বিএনপি জয়ী হয়ে আসবে, হ্যাঁ, এটা এটা পাওয়ার আপনিও জানেন স্ট্রাকচারের আমিও সাথে জানি। কেন এটা, মানে পাওয়ার স্ট্রাকচারকে কি কম্প্রোমাইজ করে এই করতে হবে? ওরা তো ভোটেই জিতে আসতেছে, এবং ভোটে না, জিতা তারা তো তো ইনভ্যালিড মানে হয়ে যাবে, পাওয়ার না না, স্ট্রাকচারের কোনো ভ্যালু ভোটে জিতে থাকতেছে আসলে না কি তো। হবে? হ্যাঁ। ভোটটা আদায় করার জন্য তো আপনার পাওয়ার স্ট্রাকচার লাগবে। আচ্ছা, ক্ষমতা আপনি মানে পাওয়ার ধরেন, জন্য হ্যাঁ হ্যাঁ, আপনাকে ভোটটা দিবে কে? মানুষ দিবে, জনগণ দিবে ভোট। না না, জনগণ তো দিবে, কিন্তু নির্বাচনটা দিবে কে? সুষ্ঠু নির্বাচনটা কে দিবে সুষ্ঠু আপনাকে? নির্বাচন দিবে পাওয়ার স্ট্রাকচার, পাওয়ার সুষ্ঠু স্ট্রাকচার। নির্বাচন দিবে পাওয়ার হ্যাঁ স্ট্রাকচার। হ্যাঁ হ্যাঁ, তো আপনাকে পাওয়ার স্ট্রাকচারকে বাধ্য করতে হবে, অথবা তার সাথে একটা কম্প্রোমাইজ আসতে হবে, হ্যাঁ তাই না? আপনি এরশাদের পতনও যদি আপনি জেনারেল নুরুদ্দিন লাস্ট দিন যদি সরি না বলতো, হ্যাঁ তাহলে হইতো না তো। হ্যাঁ, পতন হতো না। জেনারেল নুরুদ্দিন লাস্টলি এরশাদকে বলছে উই আর সরি, হ্যাঁ উই ক্যানট ডু এনিমোর। হুম দেন হুম হুম। এরশাদ হ্যাঁ, ডিসাইডেড টু রিজাইন। আন্দোলনের সাথে পতন হয় নাই, সেনাবাহিনী না না, হতো প্রত্যাহার না। করছে, হ্যাঁ সেনাবাহিনী তার সাপোর্ট প্রত্যাহার করছে, এরপরে সাথে মানে হ্যাঁ, কথা হয়েছে। আন্দোলনটা একটা পর্যায়ে যাওয়ার পরে এই যে বললাম পাওয়ার স্ট্রাকচারের বিভিন্ন ব্রাঞ্চ তারা প্রেসার ক্রিয়েট করে এক্স্যাক্টলি। যে ওকে, ডু দিস, ইটস নট হ্যাঁ টলারেবল এনিমোর।
হ্যাঁ, তো আপনি সেই পাওয়ার স্ট্রাকচারে সেই স্টেক হোল্ডার গুলোর সাথে আপনাকে নেগোসিয়েশনে যেতে হবে, আপনাকে কিছু ছাড় দিতে হবে, তাদের কিছু ছাড় দিতে হবে, এভাবেই হয়। কিন্তু বিএনপি যেহেতু জানে যে এখন একটা নির্বাচন হলে আপনার তারাই জিতবে, দে ওয়ান্ট টু গো টু পাওয়ার উইদাউট এনি নেগোসিয়েশন, এনি হ্যাঁ, কনসেশন। এখন আমার ধারণা ভুল হতে পারে, সঠিক হতে পারে, কিন্তু আমার অ্যানালাইসিস যেটা বলে যে বিএনপির মধ্যে এখন একাধিক গ্রুপ তৈরি হয়েছে যারা আসলে চায় না যে বিএনপি এতটা ডান দিকে ঝুঁকে থাকুক। তারা অনেক সময় আন্দোলনে নিষ্ক্রিয় থাকে, কৌশল গ্রহণে নিষ্ক্রিয় থাকে। আরেকটা গ্রুপ হয়তো এমন আছে, শুধু হয়তো না, এটা আমি মানে অনলাইনে কথাবার্তা শুনলে বোঝা যায়, বিএনপি গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাক, বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকুক, এইটা অনেকে চায় না। এটা বিপ্লবী রাজনীতির জন্য আপনার ক্ষতিকর। ধরেন আপনি চাচ্ছেন বিপ্লব করে সরকার উৎখাত করে ক্ষমতা দখলের জন্য, হুম, কিন্তু বাংলাদেশে যদি একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ থাকে, মানুষের সমস্যাগুলো যদি গণতান্ত্রিক উপায়ে সমাধানের দিকে যায়, তাহলে তো আপনার বিপ্লব সফল হবে না। তো যারা বিপ্লবের স্বপ্ন দেখছে তারা স্বভাবতই গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুন্দরভাবে এগোতে না পারে তার বিভিন্ন ক্ষেত্রে তার পথে তারা প্রতিবন্ধকতা তৈরি করে। এই বিপ্লবী পার্টি কারা? তো বামপন্থীরা না, তো এটা তো না, ইসলামীরা। বামপন্থীরাও বিপ্লবী পার্টি, ডানপন্থীরাও বিপ্লবী পার্টি। হ্যাঁ, হ্যাঁ, বামপন্থীতে আপনার যে কমিউনিস্ট যারা আছে তারাও তো বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়। ডানপন্থী জামায়াত ইসলাম যারা আছে তারাও বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়, তাই না? এখন আপনি দেখতে পাবেন যে বামপন্থীরা বিপ্লবের কথা কেন বলে না, কারণ বামপন্থীদের একটা বিশ্বাস আছে যে এই মুহূর্তে তারা বিপ্লব করে ক্ষমতা দখলের মতো শক্তিশালী না, হুম, হুম, তাই না? যার জন্য তারা বিপ্লবের পথে যায় না, বিপ্লবের কথা এখন আর ওইভাবে বলে না। কিন্তু ডানপন্থী আপনার যারা ইসলামিস্ট আছে তারা তো বিপ্লবের মধ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখে, এবং আচ্ছা, বিএনপি কে তারা তাদের মানে কালচারাল পলিটিক্যাল এলাই সবচেয়ে কাছাকাছি মনে করে। তো বিএনপি যদি গণতান্ত্রিক পথে ফিরে আসে, তাহলে তাদের সাপোর্ট বেজের বড় একটা অংশ, বিপ্লবীদের সাপোর্ট বেজের বড় একটা অংশ গণতান্ত্রিক রাজনীতিতে চলে আসবে। আচ্ছা, সুতরাং বিএনপি যাতে গণতান্ত্রিক পথে ফিরে না আসে, এই জন্য অনেক দিক থেকে তৎপরতা আছে। এগুলো যদি আপনি অনলাইন স্পেয়ারে যদি আপনি খেয়াল করেন, কে কি কথা বলছে, কে কোথায় উস্কানি দিচ্ছে, তাহলে এগুলো ধরা পড়ে আর কি। আচ্ছা। তো তো বিএনপি যে সুতরাং জনসম্পৃক্ত আন্দোলন করতে পারে না, এটার মূল কারণটা ওই যে আপনার কাছে কি মনে হয়? মূল কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে বিএনপির দলের ভিতরে একাধিক বিভক্তি আছে, এক আচ্ছা, একজন এক এক রকম চায়। আর সবচেয়ে বড় ব্যর্থতা যদি মনে করেন, তাহলে আমি বলবো এটা মূল নেতৃত্বের ব্যর্থতা। কারণ মূল নেতৃত্বকে আপনার দলের নীতি নির্ধারণ করতে হবে, রাজনৈতিক অবস্থান নির্ধারণ করতে হবে, কৌশল নির্ধারণ করতে হবে, এবং তার ভিত্তিতে দলের হাই কমান্ডকে ঐক্যবদ্ধ করতে হবে। এখন মূল নেতৃত্ব যদি এটা না করতে পারে, তো যে অবস্থা তাই। এটা আমি বলবো সম্পূর্ণরূপে মূল নেতৃত্বের ব্যর্থতা। আচ্ছা, আমরা লাস্ট শামীম ভাই, টপিকে চলে আমার আসছি। আমার একটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেনটা হলো এরকম যে আজকে থেকে 15 বছর আগে আওয়ামী লীগ যখন পাওয়ারে আসে, তখন এই যে এই এলিমেন্ট গুলি আপনি আমরা যাদের কথা বলছি যে প্রগতিশীল, আহ, এই পাওয়ার স্ট্রাকচারের অংশ হলো গিয়ে এই প্রগতিশীল গ্রুপটা, তারপর মিলিটারি ওটার মধ্যে পড়ে, না না না, এখানে civil- একটু কারেকশন, প্রগতিশীল গ্রুপটা কিন্তু পাওয়ার স্ট্রাকচারের অংশ না। আমি বলেছি যে আপনার পলিটিক্যাল ল্যান্ডস্কেপে সেন্টারে দুইটা দল ছিল, আওয়ামী লীগ বিএনপি। জি আর জি বামপন্থীরা হচ্ছে একটা আলাদা গ্রুপ, ডানপন্থী জামাতরা হচ্ছে একটা আলাদা গ্রুপ পলিটিক্যাল স্পেয়ারে। পাওয়ার স্ট্রাকচারে আপনার যেটা আছে, এটাকে প্রগতিশীল না বলে আপনি বলতে পারেন সেকুলার এস্টাবলিশমেন্ট। জি জি, আমি সেটাই বলছি, হ্যাঁ, আমি সেটার কথাই জি, বলছি। আচ্ছা, হ্যাঁ, সেকুলার এস্টাবলিশমেন্ট যেটার মধ্যে মিডিয়া এবং এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি পড়ে, সেদিক যারা যারা ন্যারেটিভ ড্রাইভ করে, রাইট, এদের সাথে হুম, পাওয়ারের জন্য হলো গিয়ে সরকারের অ্যাডমিন, সাথে পুলিশ, ওদিক দিয়ে মিলিটারি। এখন আজকে থেকে 15 বছর আগে এই সমাজের এই অংশগুলোর যেই ধরনের নিজস্ব স্বকীয়তা ছিল, নিজস্ব ডিসিশন নেওয়ার সামান্যতম যতটুকু ক্ষমতা ছিল, গত 15 বছরে এই ক্ষমতা তো অনেকাংশে খর্ব হয়েছে, রাইট। এটা অনেকাংশে আওয়ামী লীগের তার নিজস্ব লোক দিয়ে এই অংশগুলি খুব ভালোভাবে ভরা হয়েছে, এবং এটা বিএনপি এই ভ্যাকুয়ামটা তৈরি করছে, তারা ওই জায়গায় পুশব্যাক করে নাই। তারা তারা পিছিয়ে আসছে, আওয়ামী লীগ ঢুকছে। এই নোনা পানি যেভাবে ঢুকতে থাকে, রাইট, লবণাক্ত হতে থাকে আস্তে আস্তে land। এখন এইটা পুশব্যাক করা কি মানে রিয়েলিস্টিক ভাবে আপনার কি মনে হয় যে এটা বিএনপির মতো পার্টির পক্ষে, যে পরিমাণ অদূরদর্শিতা আমরা দেখছি গত 10-15 বছর এদের কাছ থেকে, আমরা কি মনে হয় তার রিয়েলিস্টিকলি তাদের দ্বারা পসিবল আস্তে আস্তে এটা পুশব্যাক করে এই অংশগুলির কাছে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করার? সদিচ্ছা থাকলে পসিবল, কিন্তু সদিচ্ছা যদি না থাকে তাহলে তো কোনো কিছুই পসিবল না, তাই না? আমি আপনাকে একটা জিনিস বলি,
এই যে নির্বাচনের আগে যে আন্দোলন হলো, নির্বাচনের আগে 6 মাসে আন্দোলনে আপনি কি বলতে পারবেন বিএনপি 2-4 জন নিহত কর্মীর নাম গুগল না করে? না, তাই না? না, পারবো না, না, আচ্ছা, পারবো না। আমরা কিন্তু লেখক মুস্তাক, নেই। কার্টুনিস্ট কিশোরের নাম কিন্তু আমরা জানি, আমাদের হুম, মুখস্থ, তাই না? কারণ তারা হুম, কারা অভ্যন্তরীণ নির্যাতনে মারা গেছেন, একজন নির্যাতনের দেশ থেকে আহত অবস্থায়। তো এই যে আপনার ন্যারেটিভ তৈরি করা এবং মানুষের মধ্যে সেটাকে গেঁথে দেয়া, এইটার গুরুত্ব যদি একটা পলিটিক্যাল পার্টি না বুঝে, হুম। তাহলে তারা আপনি তাদের নিজেরাই মানে পাত্তা দেয় না, তারপর আপনার 20 তো বছরের নাম এগুলো আমরা আজকে বলতে পারি, তাই না? এগুলো এগুলি আমরা বলতে পারি, অসংখ্যবার কিন্তু বলা হয়েছে, অসংখ্যবার বলা হয়েছে, কিছুই হয়নি। তাই না? এগুলো বলতে পারি নজরুলের কিন্তু। নাম আজকে 34 বছর পরেও আমাদের মনে আছে। হ্যাঁ, হ্যাঁ। তা আপনি 6 মাস আগে 2 জনের নাম বলেন দেখি, কে পারেন? আমি পারবো না, কারণ আমার কাছে ওইভাবে বলা হয় নাই। আচ্ছা। আমাকে তো বলতে হবে যে হুম, হুম, অন্ততপক্ষে 10 বার আমার আমার চোখের সামনে আসতে হবে যে এই লোকটা হুম। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মারা গেছে পোস্টার বয় করে এইভাবে। ফেলতে হবে, আপনার চারিদিকে হ্যাঁ, ফেলাই দিতে হবে, কিন্তু এটা হয়নি। আচ্ছা, তো এখন আমি একটা কোয়েশ্চেন নিয়ে আমি প্রথমে সাফায়েতের কাছে যাব, তারপর রাশেদ। জাস্ট 1 মিনিট আর 2 মিনিটের মধ্যে তোমরা কভার করবে। সেটা হলো যে এই যে বিএনপি আর কংগ্রেসের স্ট্রাগলের বিল আর অমিল বলতেছে, এখানে অনেকগুলো যুক্তি আছে। সেটা হলো যে কংগ্রেস যে মানে নির্যাতিত হয়নি, বিএনপিতে এরকম 800 কর্মী নিহত, এবং তাদের আমরা জানি তারা বনে বাদরে পালায় ছিল, তাদের তাদের উপর অনেক অত্যাচার হয়েছে, তাদের জেল জরিমানা জুলুম, অনেকগুলা মামলা হয়েছে, লাখে লাখে। কংগ্রেসের পরে এই হামলাগুলা হয় নাই। তো আবার কংগ্রেস বিপরীত দিকে দেখা যায়, কংগ্রেস এমন সব কাজ করছে যে তারা গণতন্ত্রের জন্য মার্চ করছে, তারা রিইনভেন্ট করছে, তারা অনলাইন ইনফ্লুয়েন্সারদের মানে নিয়ে আসছে, তারা জোট করছে বিভিন্ন ফ্রিকশন আঞ্চলিক পার্টিগুলোর সাথে, অনেক ধরনের তারা কাজ করছে যেগুলি আম, খুবই এক্সাম্পলারি। তো এই ব্যাপারে তো মানে তোমাদের কি মত, যে তোমার কি মনে হয় যে বিএনপি এটাতে তোমার ফেল করছে, বা বিএনপি কি অত্যাচারিত, এই জন্য তাদের কোনো কথাই বলা যাবে না, বা তারা যেভাবে তারা করতেছে সেভাবেই করবে, নাকি না, তারা কংগ্রেসের থেকে কিছু মানে শিখতে পারে, নিতে পারে? অবশ্যই অবশ্যই এখানে শেখার অনেক কিছু আছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ওই দুইটা দেশের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। অ্যাটলিস্ট ওখানে কেউ গুম খুন হয়তো হচ্ছে, কিন্তু আমাদের মতো এত হচ্ছে না। হুম, হ্যাঁ, ওখানকার এস্টাবলিশমেন্ট গুলা, যে ইনস্টিটিউট গুলা, এখনো একটা মোটামুটি মানের তারা স্বাধীনতা বা স্বায়ত্তশাসন তারা নিজেরা তারা এনজয় করতে পারে, যেটা আমাদের আমাদের এখানে সেটা এখন একেবারেই নাই। আর অবশ্যই এখানে আমি বলবো যে ধরেন কংগ্রেসের কিছু কিছু তাদের অ্যাক্টিভিটিস বা তারা তো অবশ্যই মানে কিছু কিছু জায়গাতে তারা দূরদর্শিতার পরিচয় দিয়েছে। ধরেন আজকে আমরা যদি এইভাবে চিন্তা করি যে অনলাইনে ইন্ডিয়াতে যে কাউন্টার মানে এই যে তাদের যে মানে হিন্দুত্ববাদের বিপরীতে যে একটা কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানো, বা হিন্দুত্ববাদকে যে তারা যেভাবে তারা ওইটাকে ইয়ে করলো, মানে অনেকটা ভেঙে দিল, হিন্দুত্ববাদের একচেটিয়া যে উত্থানটাকে যে অনেকটাই তারা ভেঙে দিল এই 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 ইলেকশনে যে আমরা এটা দেখলাম। এটাতে যদিও ধরেন এই যে ধ্রুব রাঠির মতো লোকজন তারা বলছে যে হ্যাঁ তারা হয়তো সরাসরি তারা কোনো দলের সাথে তাদের সম্পৃক্ততা নাই, কিন্তু এটা তো আমরা আলটিমেটলি তো বোঝা যায়, তাই না? বোঝা যায় তো যে আপনি তাদের এই অ্যাক্টিভিটিস এর রেজাল্টটা কারা পাচ্ছে বা এটা ফ্রুটটা কারা পাচ্ছে, তখনই তো বোঝা যায় যে বাইরে বাইরে না থাকলেও অবশ্যই তাদের হয়তো বিহাইন্ড দ্য সিন কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল। তো এই জিনিসটা এই জিনিসটা তো ধরেন বাংলাদেশে একেবারেই নাই। ধরেন আমরা যারাই আছে যে যারা কিনা আমাদের প্রচলিত ন্যারেটিভের বিপরীতে গিয়ে যারা কথা বলছে বা লেখালেখি করছে, তাদেরকে তারা কিন্তু পুরো কাজটা করছে সম্পূর্ণ নিজ উদ্যোগে, সম্পূর্ণ নিজের মতো করে। তাদেরকে কোন রকমের প্রোটেকশন দেওয়ারও কেউ নাই, তাদেরকে সাপোর্ট দেওয়ারও কেউ নাই, কোন রকমের কিছু নাই। অ্যাবসলিউটলি তারা যেটা করছে সম্পূর্ণ মানে নিজ গরজে তারা করছে। তো আমার মনে হয় এই জিনিসটাই এখানে এই যে দূরদর্শিতা, এবং আপনি দেখেন এখন বর্তমানে পুরো পৃথিবীতে এমন একটা পরিস্থিতি একটা পর্যায়ে চলে আসছে যে আপনি আপনি অনলাইনকে বা সোশ্যাল মিডিয়াকে আপনি উপেক্ষা করে আপনার যতই আপনি বলেন যে আপনি আপনার তৃণমূলে আপনার ইয়ে আছে অনেক, যেই যে তৃণমূল মানে আপনার জনপ্রিয়তা আছে, বা তৃণমূলের মানুষজন তারা এত বেশি টেক স্যাভি না, তো তাদের ওখানে সোশ্যাল মিডিয়ার এতটা গুরুত্ব নাই, কিন্তু এটা আমি মানতে রাজি না। এখন ভাই গ্রামের ওই চায়ের দোকানেও লোকজন তারা বসে আমরা দেখি যে তারা হচ্ছে গিয়ে ওই মোবাইল তারা ফোনে বসে তারা হচ্ছে গিয়ে পিনাকি ভট্টাচার্যের ভিডিও দেখছে, তাই না? তো
তো আপনাকে এই গুরুত্বটা আপনাকে মানতে হবে, এবং এই গুরুত্বটাকে মেনে আপনাকে সেই অনুযায়ী আপনাকে দূরদর্শী চিন্তা ভাবনা আপনাকে করতে হবে, ওকে, সেটাতে আপনি যেই থ্যাংক হন ইউ না। সাফায়েত। রাশেদ, আহ, মানে আমি সরাসরি এক্সাম্পল দিয়ে বলি, অনেকের হয়তো পছন্দ হবে না আমার কথা, একদম এক্সাম্পল দিয়ে বলি। রাহুল গান্ধীকে পাপ্পু বলা হয়। হুম হুম মানে বাংলাদেশে আমরা যদি মজা করে ফার্মের মুরগি বলি না, যে সারা জীবন অ্যাপার্টমেন্টে বড় হয়েছে, জীবনে মাঠে গিয়ে খেলা নাই, পাপ্পু বলে খেপানো হইতো। এবং এই রাহুল গান্ধী পুরা ন্যারেটিভটাকে চেঞ্জ করে ফেলছে। হি হি ফিজিক্যালি লুক ডিফারেন্ট নাও, হুম লিটারালি তাকে ফিজিক্যালি দেখতে একটা মাচো ম্যান মনে হয়। দিস ইজ হাউ কনফিডেন্ট বিল্ডস অন পিপল। এটাই নিয়ম পৃথিবীর। প্রথমে দর্শনদারি, তারপর গুণ বিচারী, একেবারে সোজা হিসাব। শেখ সাদিও এটা নিয়ে বলে গেছে, রাইট? এখন আহ অনেকের পছন্দ হবে না আমার পরের কথা। তারেক রহমান যদি প্রতিবার একটা ভিডিওতে সে এই যে প্রিয় দেশবাসী, আই এম 100% শিওর দিস গাই ইজ ওয়েল কেপেবল ফর মোর দেন দিস। কিন্তু আপনার আশেপাশের লোকজন তো আপনাকে পুশ করতে হবে, রাইট? আপনি যদি ক্রসফিটের ভিডিও দেখবেন, যদি সময় থাকে যারা দেখছেন, ক্রসফিটের ভিডিও দেখবেন। ক্রসফিট ইজ এ টাইপ অফ ফিজিক্যাল এক্সারসাইজ। ওখানে যারা কোচ করে তারা পাশে দাঁড়ায় সারাক্ষণ চিৎকার করে মোটিভেট করতে থাকে। আপনি যদি মোটিভেটেড না হন, আপনাকে গালাগালি করে মোটিভেট করতে থাকে। আমি খালি এক্সাম্পল হিসেবে বলছি যে এবং সাফায়েত ভাই যেটা বললো, যে ধরে নিতে হবে আপনাকে পুরা বাংলাদেশের 90% লোক টেক সেভি। কারণ টেক সেভি হইলে যে ইনফরমেশন গুলো পাওয়া যায়, যে কন্টেন্ট গুলি তাদের কাছে পৌঁছায়, সেটার জন্য তাদের টেক সেভি হওয়া লাগে না। পরিবারে একজন থাকলেই হয়, ওই একটা মোবাইল দিয়ে পরিবারের সবাই শেষ পর্যন্ত কন্টেন্ট গুলি দেখতে পায়। সো এই অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করতে হবে। মানুষের সাথে কানেক্ট হওয়ার জন্য যা যা করা লাগবে তাই করতে হবে। উনি তো হি ইজ নট এ পার্সন। আমি উনার কথা বারবার বলতেছি, কারণ উনি দলের প্রধান, উনি ডিফ্যাক্টো বিএনপির প্রধান। উনি শেখ হাসিনার ছেলের মতো না যে সমগ্র জীবন বিদেশে কাটায়। হিজ লাইফ ইজ ওভার হিয়ার, হি বিল্ড আপ এ লাইফ ওভার হিয়ার। ওয়ান ডে হি হ্যাজ টু কাম ব্যাক এন্ড টেক কেয়ার অফ দিস কান্ট্রি। আমরা চাইও সেটা হোক, কিন্তু এই খোলস থেকে তো বের হয়ে আসতে হবে। এন্ড আমি এটা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের ছেলে, যে যত ধরনের মানুষজন যত ধরনের নেগেটিভ কথাবার্তাই বলুক, এট দি এন্ড অফ দ্য ডে হি ইজ ওয়ে মোর কেপেবল দ্যান দ্যাট। আইদার তার পাশের লোকজনকে এটা রিয়েলাইজ করে তাকে পুশ করতে হবে, অথবা নিজেকে তাকে এটা বুঝে নিয়ে এই রাহুল গান্ধীর মতো ট্রান্সফরমেশনে যেতে হবে, যাতে সাধারণ মানুষের কাছে তার ভয়েসটা পৌঁছায়। আচ্ছা, আমি এটা একটু অ্যাড করি। আসলেই এটা পসিবল। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছো, রাশেদ। রাহুল গান্ধী যেটা বলছে শুধু রিইনভেন্ট করে না, তার নিজেকে যে তার সে এটাকে একটা যোগ্য নেতা, তারপর তার তার কথা মানুষকে শোনানো। এই 2014 ইলেকশন, 2019 ইলেকশন, এটার পর কিন্তু সে পদত্যাগ করছে, সে পদ ছাড়ছে। সেটাও তো অনেকগুলা ইন্সপাইরেশন এখান থেকে নেওয়া যায়, ভারত থেকে হোক পাকিস্তান থেকে হোক। মানে ব্যাপারটা হচ্ছে যে তাকে মানে এখনই সবকিছু একদম কপি করে করে জাস্ট ওইরকম করতে হবে না, বাট লিস্ট ট্রাই টু ডু দা, তার যদি সেই ইন্টেন্টটা থাকে, দ্যার কুড বি লাইক আমরা অনেক চেঞ্জ দেখতে পাবো, সেটাই। আর রাহুল গান্ধীর যে ট্রান্সফরমেশন, এটা খুবই ইন্সপায়ারিং, কারণ সে মোদির মতো একটা এত বড় একটা মানে একটা লিডার, যে মানে তার যার ওরাটরি স্কিল, তারপর তার যেই প্রভাব, আর তার যে হিন্দুত্ববাদ সেল করার যে মার্কেটিং স্কিল, এবং আহ, এই অলিগার্কদের সাথে তার যেই কি বলে তার কানেকশন, এত কিছুর পরও সে যে রিইনভেন্ট করে এই পর্যন্ত আসতে পারছে। এবং 90% মিডিয়া, 99% মিডিয়া যেই দলের পক্ষে, এর বিরুদ্ধে রেজাল্ট করা, ইটস অ্যামেজিং। তো এটা থেকে তো ইন্সপায়ার হওয়ার, আমি এটা স্বীকার করি যে বিএনপি কোনোভাবেই, বিএনপির উপরে যে অত্যাচার হয়েছে এটা ইনহিউম্যান, এটা অনেক দেশেই দেখা যায় না। এটা এটা মানে ওভারকাম করা, আমরা মুখে মুখে অনেক কথা বলতে পারি, বাট এটা লিটারালি একটা এখন একটা এভারেস্ট জয় করার মতো একটা টাস্ক হয়ে গেছে। কিন্তু এ, যদি চেষ্টা না হয় তাহলে তো কোনো পরিবর্তন আসবে না। আর আমরা যদি চুপ করে বসে থাকি তাহলেও তো কোনো পরিবর্তন আসতেছে না। তো সমালোচনা করা বা ওখান থেকে শিখার প্রবলেমটা কোথায়? কংগ্রেসের মতো হইতে হবে না। এনিওয়ে, সালিম ভাইয়ের কাছে যেতে, সালিম ভাই আপনি টপিকে বলেন, তারপর আমরা শেষ করে দেবো। না না, আপনারা দুজন, আপনি এবং রাশেদ ভাই দুজনেই সুন্দর বলেছেন, আমি তার সাথে একমত। ওই যে আপনি যে কথাটা বললেন, যে রাহুল গান্ধী কিন্তু দলীয় প্রধানের পদটা আঁকড়ে ধরে থাকেননি, তাই না? আপনি হ্যাঁ, দল এবং দেশের স্বার্থে তিনি দলীয় প্রধানের পদ ছেড়ে দিয়েছেন, এমনকি গান্ধী পরিবারের কেউ দলীয় প্রধান পদে যায়নি। সোনিয়া গান্ধীর এটা তো একটা বিষয়। প্রধানমন্ত্রিত্বই নেয় নেই, এটাও তো একটা হ্যাঁ, ইন্সপায়ারিং ঘটনা।
এটা একটা বড় বিষয়। আরেকটা বিষয় আমি এখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি শুধু যদি কংগ্রেসের উপরে এটার পুরো বিজয়ের এটা দেন, তাহলে সেটা ভুল হবে। কংগ্রেসকে অনেকগুলো ছোট ছোট দলের সঙ্গে আপনার কম্প্রোমাইজ করে তাদেরকে সাথে নিয়ে চলতে হয়েছে। এই আর্ট অফ পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। রাইট। তো এই যে আপনার ধরেন তৃণমূল, আম আদমি পার্টি, এই যে এই দলগুলো, তারাও কিন্তু আঞ্চলিক পর্যায়ে নিজেদের মতো যথেষ্ট শক্তিশালী, এবং তারা লোক সংখ্যায় লোকসভায় আসনও পেয়েছে। তো বাংলাদেশেও আপনাকে ওই ছোট ছোট দলগুলোর সাথে আপনার কম্প্রোমাইজে যেতে হবে, তাদের জন্য ছাড় দিতে হবে। তাদের যে চাওয়া পাওয়া আছে, চাওয়া পাওয়া বলতে যে টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, পদ, তা না, কিন্তু তাদের যে রাজনৈতিক আদর্শগত ইচ্ছা অভিপ্রায়গুলো আছে, সেগুলোকে আপনার মূল্য দিতে হবে। তো এটাও শিক্ষণীয় একটা বিষয়। শুধু রাহুল গান্ধী একা যে করেছে তা কিন্তু না, সবাই মিলে করেছে। হ্যাঁ, 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 বাট ওভারঅল কংগ্রেস বা এই হুম। ধ্রুব রাঠি জাতীয় অনলাইন ইনফ্লুয়েন্সার, তারপর যে প্রান্তিক দলগুলা এবং তাদের যেই ইভেন আপনার গ্রামের মানুষজন যেভাবে বিজেপির বিরুদ্ধে ভোট দিছে, তারপর আপনার ওদের এই সাফাই যে কথাগুলো বললো যে হ্যাঁ, না, এখানে ইনস্টিটিউশনাল আপনার পাওয়ার গুলা। ভারতের বামপন্থী বুদ্ধিজীবীদের একটা বিশাল ভূমিকা আছে, কিন্তু সেটা আমরা ভুলে গেলে চলবে না। হ্যাঁ, ভারতের হ্যাঁ। বামপন্থী বুদ্ধিজীবীদের একটা বিশাল ভূমিকা আছে এখানে। তো আপনার কি মনে হয় যে এটা কম্পারেবল না, বা এখান থেকে ইন্সপায়ারেশন আমরা কি নিতে পারি? না, যেমন আমি ইন্সপায়ারেশন আমি নিতে পারে, সরাসরি বলি, কিন্তু আজকে আমি জাহেদ ভাইয়ের একটা ভিডিও দেখলাম, উনি বলতেছে যে বাংলাদেশের এটা কোনোভাবেই তুলনীয় না, বিএনপির মতো অত্যাচার কংগ্রেসে হয়নি। দ্যাট ইজ গুড। আমি অনেক পয়েন্ট সে মেক করছে, দ্যাট ইজ ভেরি গুড পয়েন্ট, এবং অ্যাজ অলওয়েজ উনি হি কভার্ড মোস্ট অফ দ্য বেসিস। এবং বাট তারপরও আমি তার সাথে একমত না। আমার মনে হয় যে এটা সে অনেক কিছুই সে উইজো করে গেছে, এবং বিএনপি কে একটা ফ্রি পাস দিছে যে দ্যাট উই শুডন্ট ডু। আমাদের একদম ফুল কোর্স করতে হবে। আপনি অ্যান্টিবায়োটিক একটা খাইলেন, আপনার শেষ হবে না তো, ইউ হ্যাভ টু ফুল দ্য মানে আপনার ফুল কোর্স শেষ করতে হবে। আপনি চুপ করে বসে থাকবো, আমরা বলবো যে কংগ্রেসের সাথে কোনো মিল নাই বা ভারতের সাথে আমাদের সিচুয়েশনে মিল নাই, তাহলে তো কি আমাদের তো লিডারশিপ মানে কি আপনার পথ দেখানো। তো আপনি যদি পথ না দেখাইতে পারেন, আপনি সরে যান, অথবা হোয়াট এভার ইট ইজ, লাইক কিছু একটা তো করতে হবে, কিছু একটা তো হইতে হবে না, মানে নেক্সট, না, এটা মানে তো আমি, এটা কি? হ্যাঁ, এটা তো আমি আসলে কম্পেয়ার বলতে কি, আসলে তো রাজনীতিতে একটা দেশ তার একটা দেশের হুবহু তুলনা তো আর চলে না। কিন্তু যে কোনো গণতান্ত্রিক আন্দোলন থেকে শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমি বিষয়টাকে এইভাবে দেখি। তো আপনার যেটা হচ্ছে যে আপনি এখান থেকে যেটা শিক্ষা নেবেন, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ কিভাবে থাকা যায়, জনগণের কাছে কিভাবে যাওয়া যায়, সরাসরি জনগণের ইস্যুগুলো নিয়ে কিভাবে কথা বলা যায়, এবং সেগুলো নিয়ে কাজ করলে, দীর্ঘমেয়াদী কাজ করলে যে তার ফলাফল আসে। কিন্তু এখানে সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আপনার ডেডিকেশন থাকতে হবে, আপনার আন্তরিকতা থাকতে হবে, আপনার কথায় এবং কাজে মিল থাকতে হবে। আপনি যে কথাটা বলছেন, আপনার ভিতর থেকে সেটা আহ, বিশ্বাস করে সেটা বলতে হবে। কিন্তু আপনি যদি শুধু কথার কথা বলতে থাকেন, তাহলে এখনকার মানুষ তো আসলে, বাংলাদেশের মানুষ এমনি রাজনীতি সচেতন। এখানে চায়ের দোকানে যে পলিটিক্যাল আড্ডা হয়, আপনি আমেরিকাতে এগুলো দেখবেন না। তো আমি তো যে আমেরিকানদের সাথে কথা বলি, এরা তো মানে দুনিয়ার অনেক কিছুই জানে না, আমেরিকারও অনেক কিছু জানে না তারা। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু সেই তুলনায় বাংলাদেশের মানুষ তো অনেক রাজনীতি সচেতন। তো বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পারে যে কোনটা আন্তরিক কথা আর কোনটা কথার কথা। হম। তো আপনার পাবলিক পারসেপশনের মধ্যে ওই বিশ্বাসযোগ্যতাটা তৈরি করতে হবে। এটা আপনি কোনো দেশের সাথে তুলনা দেন বা কারো কাছে শিক্ষা নেন আর না নেন, আপনার এই কথা এবং কাজের মিল, আন্তরিকতাটা মানুষের কাছে তুলে ধরা, এটা আপনাকে করতেই হবে। এটা না করলে আপনি কোনো কাজে আপনি সাকসেস হতে পারবেন না, আমরা যত কথাই বলি। ওকে সালিন ভাই, শেষে 1 মিনিট বলবেন, বাংলাদেশে মধ্যপন্থী শক্তির উত্থান ঘটছে না কেন? মধ্যপন্থীরা, আমরা যারা সেন্ট্রিস্ট অথবা লেফট লিনিং হোয়াট এভার ইট ইজ, আমার মানে কেন এরকম একটা শক্তি উত্থান হচ্ছে না? জাস্ট আমরা পরে আরেকটা সেশনে হয়তো পুরোটা কভার করবো, জাস্ট একটা আপনি আমাদের একটু আইডিয়া দেন। না, মধ্যপন্থী শক্তি বলতে উত্থান হচ্ছে না বলতে, যদি আপনি কি মিন করছেন যে বিকল্প শক্তির উত্থান হচ্ছে না? না, মধ্যবর্তী যে সেন্ট্রিস্ট একটা, প্রতিটা ইসের মধ্যে বাংলা, আমি আমেরিকার এক্সাম্পল দিই, সুইং ভোটার, ঠিক আছে, আর হ্যাঁ, হ্যাঁ, এসের হ্যাঁ। মধ্যে হলো এরা কিন্তু আপনার যেই, যেটা মনে হয় ওবামাকেও ভোট দিছে, ট্রাম্পকেও ভোট দিছে, যার মনে হয় যেটা তারা ডিসাইড করে না, তারা ওইটাকে ভোট দেয়। বাংলাদেশের মধ্যপন্থী শক্তি বলতে ওইটাই আমি বুঝি, যারা আপনার বাইবেলও বিশ্বাস করে, আবার তারা এলজিবিটি কিউ রাইটসও বিশ্বাস করে। এই ভারতের এক্সাম্পল যদি ধরেন, ভারতে যেটা হোয়াট এভার ওয়ার্কস, যেটা তার জন্য কাজ করে, সেই পলিটিক্সটাকেই তারা ধরে। একবার বিজেপিকে দেয়, একবার কংগ্রেসকে দেয়,
মানে বিজেপিকে কিন্তু এবার একটা শিক্ষা দিছে ভারতের এটা এটা জাস্ট একটা কঠিন একটা চর বলা যায় আপনার, যে এটা হ্যাঁ, তুমি না না, মানে এটা বেশি বার বেরো না, সে তো ভগবান হইতে চাইছে। তো এটার এই উত্থান ঘটছে না। মধ্যপন্থী শক্তিটা কেন উত্থান করতেছে না, বা একে, বা আরো সহজভাবে বলছি, একে সাবোটাজ করতেছে কে? যখনই মানে কোনো এটা শক্তি, ভিজিবল না আর কি। আপনি যেটা বলছেন যে এই মধ্যবর্তী মধ্যপন্থী শক্তি আছে, উপস্থিত আছে, কিন্তু এটা ভিজিবল না বা ভোকাল না। ভিজিবল না বা ভোকাল না, এটার কারণ হচ্ছে আসলে গত 15 বছর ধরে তো আমরা তো একটা রাজনীতিবিহীন অবস্থায় আছি। কারণ চরমভাবে একদলীয় একটা কর্তৃত্ববাদী শাসন যখন থাকে এবং ভিন্ন মত দমনের নানাবিধ ব্যবস্থা যখন একটা রাষ্ট্র সমাজে থাকে, তখন আপনি কে মধ্যপন্থী আসলে কে চরমপন্থী এগুলো তো আইডেন্টিফাই করা মুশকিল হয়ে যায়। কারণ আপনি তো সাহস করে আপনার অবস্থানটা পরিষ্কার করতে পারছেন না। আপনার নানাবিধ ভয় আছে, আপনি সরকারের ভয় আছে, আপনি উগ্রপন্থীদের ভয় আছে, আপনার মান সম্মান হারানোর ভয় আছে, আপনার ট্রলিং হবার ভয় আছে, আপনার গালি খাবার ভয় আছে। হ্যাঁ, এখন কয়জন অনলাইনে গালি খাওয়ার ভয় উপেক্ষা করে সাহস নিয়ে কথা বলবে, তাই না? তো এগুলো যখন একটা সুস্থ পলিটিক্যাল প্রসেস থাকে, তখন এই ভয়েস গুলো সামনে আসে, তখন বোঝা যায় যে আসলে কোন পন্থীটা কতটুকু আচ্ছা শক্তিশালী আমি সরাসরি প্রশ্ন, আপনি কি সমাজে মনে করেন আছে। যে এটাকে সাবোটাজ করা হইতেছে না? আমরা প্রায়ই দেখি যে যখনই আমাদের একটা জোট হয় মুক্তিযুদ্ধ বা ইসলাম নিয়ে, বা পুরো যারা এটাকে দুইটা জিনিসকেই ধরতে চায় একই সাথে, এগুলিকে উইথড্র করে মানুষের মূল দিকে ফোকাস দিতে, তখনই আপনার এই ধরনের একটা ডিভিশন এসে পড়ে। হয়তো এলজিবিটি কিউ বা ট্রান্স রাইট বা কিছু একটা ইস্যু দিয়ে অলওয়েজ হ্যাঁ হ্যাঁ, ব্যস্ত না ওটা রাখা তো আমি হয় এবং বললাম যে যারা ডিস্ট্রাক্ট করা বিপ্লবী হয়। রাজনীতি, যারা বিপ্লবী রাজনীতি আহ, মানে করতে চায়, যারা বিপ্লবের মধ্যে ক্ষমতা দখল করতে চায়, তারা তো ওই তো গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট হোক এই বিষয়টা সবসময় চায় তারা। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকলে তো বিপ্লব সফল হবে না কোনোদিনই। আচ্ছা, তো গণতান্ত্রিক শক্তি মানে কি? মধ্যপন্থী শক্তি। ওকে। গণতান্ত্রিক শক্তিরাই তো আসলে মধ্যপন্থী শক্তি, যারা বিভিন্ন জনের সাথে কম্প্রোমাইজ করে চলতে চায়। তো ওইটা যখন শক্তিশালী হওয়ার সম্ভাবনা দেখা দেয়, তখন বিপ্লবী শক্তির পক্ষ থেকে ওইটাকে স্যাবোটাজ করার নানা রকম প্রচেষ্টা থাকে, তো অবশ্যই থাকে। ওকে, আপনি তো ঠিকই ধরেছেন এটা, হ্যাঁ। সালিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। রাশেদ, সাফেদ, থ্যাংক ইউ। সাফেদ, লেটস সেন্ড ইট। সবাইকে ধন্যবাদ, শালীন ভাই, ওকে, রাশেদ ভাই, ধন্যবাদ। আপনাদের সবাইকে, বিশেষ করে শালীন ভাই, আপনার আপনার মূল্যবান ইনপুটের জন্য। আমরা আসলে নিশ্চিত যারাই এই আলোচনাটা দেখবেন, হয়তো তারা বিভিন্ন রকমের মানে বিভিন্ন বিষয়ই তারা হয়তো ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করার অনেক উপকরণ তারা পাবেন। তো যারা অনুষ্ঠানটা দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বা আমাদের এখানে আমরা যে মতামত গুলো দিয়েছি, এখানে যদি কারোর সাথে আপনাদের কোনো রকমের দ্বিমত থাকে, অবশ্যই সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর যদি আপনারা ভবিষ্যতে অন্য কোনো বিষয়ে আলোচনা শুনতে চান, সেটাও আমাদেরকে সাজেশন দিবেন আমাদেরকে কমেন্টে। আর যদি আমাদের এই ধরনের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, দয়া করে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।